আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা সেন্টেন্স মেকিং নিয়ে কথা বলবো। তো সেন্টেন্স মেকিং হলো যে ইংরেজিতে কথা বলার ফান্ডামেন্টাল একটি অংশ। অর্থাৎ তুমি যদি সেন্টেন্স তৈরি করতে না পারো তাহলে কিন্তু তুমি ইংরেজিতে কথা বলতে পারবে না। তো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে আমাদের তিনটি অংশ সবার আগে জানতে হবে। এর মধ্যে প্রথম অংশটি হলো সাবজেক্ট, এরপর হলো ভার্ব, এরপর হলো অবজেক্ট। একটি সেন্টেন্স তিনটি অংশ নিয়ে গঠিত হয়। এর মধ্যে সাবজেক্ট হলো একটি, এরপর হলো ভার্ব, এরপর হলো অবজেক্ট। তো চলো আমরা বিস্তারিত আলোচনা করি। তো সাবজেক্ট কি? ইংরেজি গ্রামের মধ্যে সাবজেক্ট আসলে কি? সাবজেক্ট হলো যে সাবজেক্ট ইজ এ পার্ট অফ এ সেন্টেন্স। সাবজেক্ট একটি সেন্টেন্সের অংশ দ্যাট কন্টেইনস দ্য পারসন, যেটা সেই ব্যক্তিকে কন্টেইন করে, অর থিং পারফর্মিং দ্য অ্যাকশন, অথবা বস্তু যেটা কাজ সম্পন্ন করে, সেটা কাজ সম্পন্ন করে ইন এ সেন্টেন্স, বাক্যের মধ্যে। অর্থাৎ স্পষ্ট ভাষায় বলতে গেলে সাবজেক্ট হলো সেন্টেন্সের এমন একটি অংশ যার মধ্যে ব্যক্তি বা বস্তু যে কাজ করে তা সংরক্ষিত থাকে বা কন্টেইনড থাকে। তো একটি উদাহরণ দেই যে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। এখানে সাবজেক্ট কোনটা? চলো দেখি। সাবজেক্ট হলো যে ব্যক্তি বা বস্তু কাজ সম্পন্ন করে। তাহলে কি হি গোস টু স্কুল, এখানে হি কি? সে, সে স্কুলে যায়। তাহলে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। আমাদের কি এখানে সাবজেক্ট হলো হি, কারণ এখানে যে কাজ সম্পন্ন করছে সেই কাজ সম্পন্ন করছে হলো এখানে হি, এখানে স্কুলে যায়, মানে কি একটি কাজ সম্পন্ন হচ্ছে। তাহলে এভাবে হি একটি সাবজেক্ট। তো এর পরবর্তীতে আমরা জানবো ভার্ব কি। ভার্ব মানেই ক্রিয়া। তো ভার্ব হলো দ্য অ্যাকশন দ্যাট দ্য সাবজেক্ট পারফর্মস, অর্থাৎ সাবজেক্ট যে কাজটি করে সেই কাজটি হলো ভার্ব। তার মানে কি, যে আমি যে কাজটি করছি, এখন ভিডিও রেকর্ড করছি, এখন এই রেকর্ড করাটা হলো একটা ভার্ব, আর আমি নিজে হলো একটা সাবজেক্ট। চলো একটি উদাহরণ যাই। এখানে বলা হয়েছে যে আরিয়ান স্মাইল্ড। তাহলে আরিয়ান স্মাইল্ডের মধ্যে এখানে আরিয়ান কি করছে? আরিয়ান হাসছে। তার মানে কি আরিয়ান স্মাইল্ড, স্মাইল্ড অর্থ কি? হাসা। তাহলে এখানে একটি কাজ সম্পন্ন হচ্ছে, অর্থাৎ আরিয়ান এখানে হাসছে। তাহলে এখানে আরিয়ান হবে সাবজেক্ট আর এটা হবে ভার্ব। পরবর্তীতে আমরা জানবো অবজেক্ট কি। এটা অবজেক্টও হতে পারে বা এক্সটেনশনও হতে পারে। গ্রামের এক এক ক্ষেত্রে এক একভাবে এটাকে উল্লেখ করা হয়। অনেক ক্ষেত্রে দেখবে যে এটাকে এক্সটেনশন বলা হচ্ছে, অর্থাৎ অতিরিক্ত অংশ। আবার অনেক ক্ষেত্রে দেখবে যে অবজেক্ট বলা হচ্ছে। এটা দুভাবেই বলা যায়, কিন্তু দুটোর অর্থ হলো একই, অর্থাৎ অতিরিক্ত অংশ। অর্থাৎ তুমি আমি ছাড়া যে কাজটি করছি আমরা, সেই কাজের যে অতিরিক্ত একটি অংশ রয়েছে বর্ণনা দেওয়া, সেই বর্ণনা অংশটি হলো অবজেক্ট। তাহলে an object is a person or a thing who receives the action. অবজেক্ট কি? এ পার্সন অর এ থিং, একটি ব্যক্তিও হতে পারে আবার একটি বস্তু হতে পারে, যে কাজটি পারফর্ম করে। হু রিসিভস দ্য অ্যাকশন, অর্থাৎ কি একজন ব্যক্তি বা বস্তু যে কাজটি করে সেই কাজের ফলাফলটা যে রিসিভ করে সেটাই হলো এখানে অবজেক্ট। হু রিসিভস দ্য অ্যাকশন, অর্থাৎ কাজটাকে রিসিভ করছে এখানে। তো এখানে দেখি শি এট পিৎজা। তাহলে শি কি? সে এখানে পিৎজা খাচ্ছে, এটা খাবার, আর এটা তো কি খাওয়া। তাহলে শি হলো এখানে সাবজেক্ট আর এট হলো ভার্ব। এখন সাবজেক্ট আর ভার্ব আমরা লিখলাম, তাহলে অবজেক্ট কোনটা? এখানে অবজেক্ট হলো পিৎজা। কারণ কি সে যে খাচ্ছে এটা কাজটা রিসিভ করছে কি? এখানে তো পিৎজাকেই খাচ্ছে। তার মানে কি সেই ক্রিয়াটা রিসিভ করছে, এখানে পিৎজা ক্রিয়াটাকে রিসিভ করছে। তার মানে কি এখানে পিৎজা হলো একটি অবজেক্ট, এটা হলো একটি অবজেক্ট। একইভাবে আরেকটা যদি উদাহরণ দেই, যে
রাহুল গোস টু স্কুল। তাহলে রাহুল গোস টু স্কুল, তার মানে কি রাহুল এখানে স্কুলে যায়। এখানে দেখতে হবে যে কে কাজটি করছে এবং কি কাজটি করছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি দেখি রাহুল, এখানে রাহুল হলো সাবজেক্ট, কারণ রাহুল এখানে কাজটি করছে। গোস টু তার মানে কি যাচ্ছে, এখানে যাচ্ছে তার মানে কি এখানে একটি কাজ সম্পন্ন হচ্ছে, সেই কাজটি হলো যাওয়া, মানে স্কুলে যাচ্ছে, সেই যাওয়াটা হচ্ছে, এটা হলো ভার্ব। অর্থাৎ রাহুল গোস টু স্কুল, রাহুল স্কুলে যাচ্ছে, এটা হলো একটা ভার্ব। আর স্কুল হলো এখানে অবজেক্ট, তার মানে কি রাহুল যে স্কুলে যাচ্ছে এই কাজটা কে রিসিভ করছে, বা যে রাহুল হলো একজন সাবজেক্ট, এই সাবজেক্ট যে কাজটা করছে সেই কাজটা কে রিসিভ করছে, সেই কাজটা রিসিভ করছে হলো স্কুল। মানে কি স্কুলেই তো যাচ্ছে, তার মানে কি রিসিভ করা হচ্ছে যে রাহুল, এখানে অবজেক্ট যেটা হচ্ছে স্কুল, রাহুলের কাজটাকে সে রিসিভ করছে। তো এইভাবেই আমরা সেন্টেন্সের তিনটি বেসিক যে স্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা করলাম। তো সেন্টেন্স যখন তৈরি করব সেক্ষেত্রে আমাদের কিন্তু আরও বিস্তারিত আরও অনেক কিছু জানতে হবে। তারও কিন্তু আমাদের যে বেসিক অংশটা রয়েছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হলো মেন। এখন আপনি যখন ইংরেজিতে কথা বলবেন তখন কিন্তু আপনাদেরকে এই তিনটি স্ট্রাকচার ফলো করেই ইংরেজিতে কথা বলতে হবে। এখন আপনি যদি কথা বলার সময় সাবজেক্টকে উল্লেখ না করেন তাহলে কিন্তু সেন্টেন্সটি অসম্পূর্ণ রয়ে যায়। চলুন একটি উদাহরণ দেখি। তো এখানে একটি উদাহরণ দেই যে আরিফ স্কুল, তাহলে এটা হলো একটা সেন্টেন্স, ধরে নিলাম এটা একটা সেন্টেন্স। তো আরিফ স্কুল তার মানে কি আরিফ একজন সাবজেক্ট, কি করছে স্কুল, মানে কি এখানে আরিফ একটি সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, আর স্কুল হলো একটা অবজেক্ট। তার মানে কি এখানে কিন্তু একটা ভার্ব নেই। তাহলে যখন আপনি এভাবে বলবেন যে আরিফ স্কুল, আর আই হিয়ার বা গোজ টু স্কুল, এভাবে যদি সেন্টেন্সের তিনটি অংশ যেমন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এর মধ্যে কোনো একটি যদি আপনি অসম্পূর্ণ রাখেন তাহলে কিন্তু আপনি মনের ভাবটাকে স্পষ্টভাবে প্রকাশ করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাদেরকে দেখতে হবে যে আরিফ, এখানে উদাহরণটা যদি দেখি আরিফ স্কুল মানে কি আরিফ স্কুলে যায়, আরিফ স্কুলে যায় এটা হয় না, এখন যেতে হলে তো আপনার একটা ভার্ব যুক্ত করতে হবে, কাজ সম্পন্ন করতে হবে, এটা কিন্তু কোনো সেন্টেন্সের মধ্যে পড়ে না। এখন আমরা যদি আবার এটা সংশোধন করে লিখি আরিফ গোজ টু স্কুল বা গোজ টু স্কুলই লিখি, গোজ টু স্কুল, আরিফ গোজ টু স্কুল, তার মানে কি এটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে আমরা যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই নিয়মটা যদি অনুসরণ করি তার মানে কি আমরা যে মনের ভাবটা পূরণ করতে চাচ্ছি সেটা স্পষ্টভাবে আমরা পূরণ করতে পারলাম। তো আজকের জন্য এই পর্যন্তই। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমি সেন্টেন্স কীভাবে স্ট্রাকচার তৈরি করতে হয়, কীভাবে ইংরেজিতে কথা বলতে হয় তা নিয়ে আরও ভিডিও বানাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।